দর্শক দেখছেন এটি নিউজ। প্রণব সাহাপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার স্টার থেকে। কৃতজ্ঞতা জানাতে চাই বরাবরের মতো এবং আজকের আয়োজন শুরু করতে চাই। যারা আজকে গণমাধ্যমের খবর খেয়াল করেছেন নিশ্চয়ই তারা দেখেছেন যে বিশেষ করে শেষ মুহূর্তে দিনভর নানা বিভ্রান্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক পোস্টের পরে বিকালের দিকে নিশ্চিত হওয়া গেল যে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশ কাঙ্ক্ষিত যে করোনার ভ্যাকসিন সেটি পাবে। সেই নিয়ে আজকে বেশ কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। একেবারে সাদামাটা আমরা একটি শিরোনাম রেখেছি যে প্রথম থেকেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ, অর্থাৎ এই ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের সরকারের যারা এই বিষয়গুলো দেখেন তাদের মধ্য থেকে শুরু থেকেই কিন্তু একটা সিরিয়াসনেস ছিল। বিশেষ করে আমাদের টেকনিক্যাল কমিটির যারা আছেন স্যাররা আগে থেকেই কিন্তু সরকারকে সতর্ক করা, হোমওয়ার্ক করা, নোট নেওয়া এবং সেই ধারাবাহিকতায় সকল প্রস্তুতি সম্পন্ন করার, অর্থাৎ যখন থেকেই এই অক্সফোর্ডের ভ্যাকসিনটি আসবে তখন থেকেই যেন বাংলাদেশ পায় সেটির একটি হোমওয়ার্ক আগে থেকে করা ছিল। তারপরও ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে নানা ধরনের বিভ্রান্তি হয়েছে। আমরা অ্যাসোসিয়েট প্রেসের খবরটি যখন দেখেছি কিংবা পরে রয়টার্সের খবরটি যখন দেখেছি, সেই দুটি খবর পাশাপাশি রাখলে কিন্তু অনেকাংশেই বিভ্রান্তি দূর হতো। তারপরও আজকে সরকারের যারা কনসার্ন তারা অনেক বেশি তাদের কর্মদক্ষতা দিয়ে বিষয়টি দিনের শেষে নিশ্চিত করতে পেরেছেন এবং ভারতীয় গণমাধ্যমে হর্ষবর্ধন সিংলার একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সবকিছু মিলিয়ে পরিষ্কারভাবেই বলা যায় যে নির্দিষ্ট সময়েই প্রথম থেকেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আমরা আজকে একটু দৃষ্টি দিতে চাইব যে তারপরও প্রায়শই এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সহ নানা পর্যায়ে একটা বিভ্রান্তি নানাভাবে বিপর্যস্ত করে। সব কিছু মিলে আমরা শিরোনাম রেখেছি প্রথম থেকেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যাদেরকে পেয়েছি পরিচয় করিয়ে দিতে চাই। সভাপতি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে পেয়েছি, স্যার স্বাগত জানাচ্ছি। আমরা পেয়েছি আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার, সাবেক মুখ্য সচিব এবং সাবেক স্বাস্থ্য সচিব এবং ক্লাইমেট ভার্নারেবল ফোরামের বিশেষ দূত। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। মোশাররফ হোসেন স্যারকে পেয়েছি এবং আমরা এই কোভিডের এই মুহূর্ত সময়টা যেভাবে চ্যালেঞ্জ করছে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই তিনি এই ভ্যাকসিনের ব্যাপারে যেভাবে তার কনসার্ন পিপলদেরকে নিয়োজিত করেছিলেন সেই বিষয়টি, কিংবা ইউএনএ জাতিসংঘের ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন যে বিশ্বের সম্পদ হচ্ছে এই করোনার ভ্যাকসিন, সাধারণ মানুষ বিনামূল্যে কিংবা ন্যায্য মূল্যে এটি যেন পায় সেটির নিশ্চিত আমাদেরকেই করতে হবে। আমরা সেই জায়গাটিও দেখব এবং আমরা বিশেষ করে লেখক, সাংবাদিক এবং কলামিস্ট এবং স্বদেশ রায়কে আমরা পেয়েছি। স্বদেশ রায় ধন্যবাদ জানাতে চাই যে সারাদিন আপনার সঙ্গে যোগাযোগটি ছিল এবং আপনি দিল্লি থেকে শুরু করে সকলের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন যে কিভাবে এই ভুল বোঝাবুঝির অবসানটি ঘটলো। আমরা আলাপ করব। বিকেলবেলা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করেছেন, আমরা ব্রিফিংয়ের কিছুটা অংশ দেখে আসবো, তারপর আলোচনার সুবিধা আমাদের সবারই হবে। হয়তো আমাদের কাছে আপডেট এসেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন যে ভারতবর্ষ যেগুলো আমাদের সাথে যে আপনার বাইলেটারাল এগ্রিমেন্ট করেছে এটা ইমপ্লিমেন্ট হবে। ওরা বলেছেন যে ভ্যাকসিনের ব্যাপারে অন্য ব্যান্টেন হইতে পারে, কিন্তু যেহেতু ইট ওয়াজ দ্য হায়েস্ট লেভেল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেই এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। তো এই নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। ওনারা বলেছেন যে বাংলাদেশ মাস্ট নট বি কনসার্ন অ্যাবাউট ইট। 2 নম্বর উনি বলেছেন যে সেরাম কোম্পানির সিও যেটা বক্তব্য দিয়েছেন এইটা ওনার ব্যক্তিগত, এটা ভারত সরকারের কোনো পলিসি না, এটা ওনার ব্যক্তিগত এবং এটা ওনার ব্যক্তিগত এবং প্রিমেচিওর, একটু বেশি বেশি আগে বলেছেন। তিনি বলেছেন ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হায়েস্ট লেভেল, উইল বি ইমপ্লিমেন্টেড। সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নয়। আর এর আগে ভারতীয় হাইকমিশন আমাদের বলেছিলেন যে নতুন যেটা ভ্যাকসিন তৈরি হয়েছে এখনও WHO এটা অ্যাপ্রুভ করে নাই।
তো তারা বলেছিলেন যে এইটা ইমার্জেন্সি বেসিসে ভারত কিছু লোককে দেয়া হচ্ছে, এবং আরেকটি জিনিস বলেছেন, এবং এইটা তাদের ফরেন মিনিস্ট্রিও বলেছে, যে রেগুলেটরি প্রসেস অন ভ্যাকসিন অ্যাপ্রুভেল এখানে বাংলাদেশের এইটা এখনো পেন্ডিং আছে। তো আমাদের সময় আছে, এর মধ্যেই চলে যাবে। তো সুতরাং নোবডি হ্যাজ টু ওয়ারি, এইটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। সেইটা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে, হয়তো এই মাসের শেষেই আসবে। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংটি দেখলাম এবং তিনি শেষ কথা যেটি বলেছেন যে আসলে বাংলাদেশের ওষুধ প্রশাসনের যে অনুমোদনের ব্যাপারটি থাকে এই ইঙ্গিতটি তিনি দিয়েছিলেন, এবং আমরা যখন এই খবরে মানে এই অনুষ্ঠানে বসার প্রস্তুতি নিচ্ছিলাম তখন ওষুধ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই অনুমোদনটি দেওয়া হয়েছে। সেটিতে আমরা একটু পড়ে যাব। আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আছেন, স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা বিষয় যে শুরু থেকে আপনারা ঠিক যেভাবে পরামর্শ দিয়েছেন যে হোমওয়ার্ক করে একেবারে হিসেব করে যে বিষয়টি বলেছিলেন সেই ধারাবাহিকতায় কাজ কিন্তু হয়েছে। বাংলাদেশে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছেন তাদের জন্য একটু বলতে চাই, অর্থাৎ সরকার অনেক আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে সতর্ক ছিল। শহীদুল্লাহ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব। প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, পার্টিকুলারলি এটিএন নিউজের মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন। আমরা সবসময় দেখেছি যে বিশ্বে যখন কোনো ক্রাইসিস তৈরি হয় তখন ইনফরমেশন যেগুলো তৈরি হয়, এবং সেটা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সমাজেই নানান রকম গুজব এবং সেই সাথে সাথে অনেক সময় অতিরঞ্জিত কথাও সৃষ্টি হয়ে থাকে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। তার মধ্যে 100 বছর পরে আমার মধ্যে অনেকগুলো, মানে যদি ক্রাইসিস বলি তাহলে 100 বছর পরে কেন বলছি আমি, স্প্যানিশ ফ্লুর পরে এটা হলো সবচেয়ে বড় মহামারী এবং এটা বড় ক্রাইসিস। আর এমন একটা ক্রাইসিস যেটা খুব একটা বা দুটো অঞ্চলে নাই, সারা বিশ্বকে এফেক্ট করেছে এবং ধনী দরিদ্র মধ্যম সব দেশকেই এফেক্টেড করেছে এবং সব দেশকেই মানে হতবিহ্বল করেছে। আজকে যদি এই কথাটা বলা হলো যে আমেরিকার ভ্যাকসিন প্রাপ্তিতেও কিন্তু আমরা সিএনএন যদি দেখি, বিবিসি দেখি, আল জাজিরা যখন দেখেছিলাম, এইরকম তথ্য কনস্ট্যান্ট চেঞ্জ হয়েছে যে এই সময় ফাইজার এত পার্সেন্ট মানে সক্ষমতা, এতদিনের মাথায় এফডিএ অ্যাপ্রুভাল পাবে। এটা কিন্তু ইট ডিড নট হ্যাপেন ইন দ্যাট ওয়ে, নেভার। আমি একদম পরিষ্কার করে বলতে চাই। তেমনি ভাবে যুক্তরাজ্যে অক্সফোর্ডের যে ভ্যাকসিন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, তার অনুমোদনের যে ডেটটা প্রথমে ঘোষণা করা হয়েছিল যুক্তরাজ্য থেকে, সেটাও কিন্তু থাকেনি। সেই জন্য এই জিনিসগুলোকে যেটা খেয়াল করতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন পাওয়ার পরে ইমিডিয়েট রিয়াক্ট না করে আরেকটু তথ্য বা পুরোপুরি তথ্যটা জেনেই আমাদের রিয়াক্ট করলে ভালো হয়। আমরা যেটা জাতীয় পরামর্শ কমিটি আমাদের একটি কাজ ছিল যে আসলে সরকার তো ইজ ইন দি ড্রাইভিং সিট, যারা সবকিছু করবে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ এবং নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এর সঙ্গে সংযুক্ত অন্যান্য মন্ত্রণালয় সবাই মিলে যে কাজ করছে, আমাদের কাজ ছিল সেখানে সময় সময় আমাদের যে টেকনিক্যাল পরামর্শ দেওয়া। তখন আমরা যে পরামর্শগুলো দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু আমি বলবো সঠিক পথে সবকিছু এগোচ্ছে বা এগোচ্ছিল এবং এগোচ্ছে এখনো। এখন যে জিনিসটা আজকে কনফিউশন হলো, একটা হলো সেরাম ইনস্টিটিউটের সিওর একটা বক্তব্য নিয়ে। হ্যাঁ, আমাদের খেয়াল রাখতে হবে যে যদি কোনো দেশের সরকার প্রধান কোনো একটা ইস্যু নিয়ে যদি সেটেল করে থাকেন, তাহলে সেইটা এই ধরনের কনফিউশনের বাইরে থাকবে বা নিষেধাজ্ঞার বাইরে। যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কিছুদিন আগে যখন ভার্চুয়াল মিটিং করেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে, তখন এই টিকার ইস্যুটা ছিল, কিন্তু সেটা আমরা জানি। তো সেইটাকে বিবেচনায় নিয়ে আমরা মনে করবো যেটা আসবে। এখন দেখেন এই যে কতগুলো পথ আছে, মানে ট্রাজেক্টরি, তার একটি হলো যে আমাদের ঔষধ প্রশাসন অন্যান্য দেশের ঔষধ প্রশাসনের মতোই তারাই কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল দিবে। মানে অ্যাকচুয়ালি রেগুলেটরি বডি যখন অ্যাপ্রুভাল দেয় তারপরে এইটা শিপমেন্ট শুরু হবে, তারপরে এই দেশে আসবে, সংরক্ষণ হবে, বিতরণ হবে, প্রয়োগ হবে। সেই আলোকে ডিজিডিএ যেটা তার নিজস্ব নিয়ম আছে যে সে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়ালের তথ্য এগুলো কিন্তু আগেই পেয়েছিল। আজকে ভ্যাকসিনকো যখন ফর্মাল অ্যাপ্লিকেশন করে, বিকজ এই প্রথম 3 কোটির মাধ্যমটা হলো ভ্যাকসিনকো,
তো সেই জন্য মানে বেক্সিমকো এটা ডিস্ট্রিবিউশনের জন্য দায়িত্ব নিয়েছে বা আনয়নের জন্য দায়িত্ব নিয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পরে ড্রাগ যেটা মানে ডিজিডিএ যে ড্রাগ কন্ট্রোল কমিটি, এটা ভেরি টেকনিক্যালি সাউন্ড একটা গ্রুপ কমিটি আছে, যেখানে গ্রুপ অফ পিপল তারা সবকিছু দেখে আজকে এটা অনুমোদন দিয়েছে। এখন আমরা আশা করব এই অনুমোদনের 1 মাসের মাথায় এই ভ্যাকসিনটা, যেটা আমরা আশা করছি যে সেরাম ইনস্টিটিউট থেকে আসবে, যতই জল্পনা কল্পনা কথা উঠে থাকুক না কেন, আজকে একটু আগে পররাষ্ট্রমন্ত্রী যেভাবে ক্লিয়ার করেছেন, আমি আশা করি যে আমরা সেই টিকাটি সময় মতো পেয়ে যাব। স্যার, এই বিষয়ে আপনাদের যথেষ্ট হোমওয়ার্ক ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নানা ধরনের বিষয়ে প্রতিবেদন আপনারা পাঠাতেন, সেই ধারাবাহিকতায় এই বিষয়টি এরকম একটি ব্যাপার। অন্যদিকে বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণটি যদি আমরা কেউ মনে করতে পারি, সেখানে কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে করোনার ভ্যাকসিন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো বিশ্বের সম্পদ, অর্থাৎ এই সম্পদ মানুষের মাঝে যেন পৌঁছে এবং অনেকটা বিনামূল্যে পৌঁছে, সেটার লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। অর্থাৎ এতগুলো রাষ্ট্রের প্রধানরা সেখানে অংশ নিলেন, কথা বললেন, কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বললেন। আমরা সেই জায়গাটি একটু দেখব, দেখে মোশাররফ স্যারের কাছে যেতে চাই। আশা করা হচ্ছে বিশ্ব শিগগিরই কোভিড-19 ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাস্বত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। আমরা যে কথা বলছিলাম যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে, আসলে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কতটা কনসার্ন ছিলেন সেটি তার ভাষণ থেকে আমরা জানি। মাত্র 31 সেকেন্ডের এই ভাষণটি, কিন্তু তারপরও আমরা যতটুকু ব্যবহার করলাম তাতে কিন্তু অত্যন্ত তাৎপর্য বহন করে। সবকিছু মিলে মোশাররফ স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটার উপরে আলোক করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা এখন যদি একটা বিষয় দেখি যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু খুবই উজ্জ্বল। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে খুব গুরুত্ব সহকারে যেসব রাষ্ট্রনায়ক এখন আছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্থান অত্যন্ত উপরের দিকে। কারণ আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আত্মসম্মান বজায় রেখে তার পররাষ্ট্র নীতি পরিচালনা করতে থাকেন। ভারতের সাথে সম্পর্কের কথা যদি বলি, তাহলে সেই প্রথমবার যখন 1996 সনে মাননীয় প্রধানমন্ত্রীর দল ক্ষমতায় আসে এবং তিনি প্রধানমন্ত্রী হন, তখন সেই সময়েই কিন্তু আপনার গঙ্গার পানি চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে ছিটমহল বলেন, তারপরে বিদ্যুতের জন্য, তারপরে আপনার এই যে এখন যেসব কাজ হচ্ছে রেলওয়ে লাইন, এরপরে আপনার বিদ্যুৎ কেন্দ্র, যা যা কিছু হচ্ছে, তারপরে কি বলে ভারতের যে বিনিয়োগ আমাদের দেশে যেগুলি এসছে, এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর যে সম্পর্ক ভারতীয় রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে, এরই ফলশ্রুতি। এবং আমরা সকলেই জানি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর কথাবার্তা হয়েছে এবং উভয় পক্ষের সিদ্ধান্ত মোতাবেকই আপনার এটি সাব্যস্ত হয়েছে। এবং G2G আমাদের দুই সরকারের মধ্যেও যেমন হয়েছে, ত্রিপক্ষীয় চুক্তি আমাদের যে সরকার, তারপরে বেক্সিমকো এবং সিরাম ইনস্টিটিউট, তাদের মধ্যে হয়েছে। যেই বিষয়টি প্রথমে ভারতের গণমাধ্যমে এসেছে, এটি একটি স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক দেশই চাইবে যে তার নাগরিকদেরকে আগে টিকা দেওয়া, এবং এটি অন্যান্য জায়গায়ও হচ্ছে, সেরকমই হচ্ছে। তো এখানে মনে রাখতে হবে যে G2Gর ভিত্তিতে এবং বাংলাদেশের স্পেসিফিক বাংলাদেশের কথা উল্লেখ করে যেই প্রসঙ্গটি ভারতের সরকার অলরেডি বলেছে, সেটিকে তারা গুরুত্ব দিবে। ভারত আমাদের তুলনায় অনেক বেশি এফেক্টেড। ইতিমধ্যে
আপনার ১.৫ লক্ষ লোক ভারতে মারা গেছে এবং ১ কোটিরও বেশি মানুষের সংক্রমিত হয়েছে। কাজেই তাদের তো একটা ব্যাপার থাকবেই। আর আমাদের জন্য যেটি নির্ধারিত হয়েছে সেটি আপনার এই ৫০ লক্ষ করে, যেমন ১ম চালানে যদি ৫০ লক্ষ আসে, পরবর্তী আগামী ৬ মাসের মধ্যে ৩ কোটি আসবে। পরবর্তী পর্যায়ে হয়তো সরকার আরো ভ্যাকসিনের জন্য অন্যান্য দেশের সাথেও চুক্তি করবে। এগুলি আমাদের মিডিয়াও জানে। আজকের যে বিষয়বস্তুটি ছিল সেটি এখন ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে কূটনৈতিক সাফল্য সেটির কথাই আরো ২-১ টা কথা একটু বলতে চাই। সেটি হলো যে যে বক্তব্যটি আপনি আমাদেরকে শুনিয়েছেন, জাতিসংঘে তিনি যেটি বলেছেন, এছাড়াও আরো অনেক আন্তর্জাতিক ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সোচ্চার। জলবায়ু বিষয়ক যে মিটিং হয় সেগুলিতে, তারপরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, আহ অনুন্নত দেশ উন্নত দেশের মধ্যে সম্পদ বন্টন, সবকিছু নিয়েই তিনি আলোচনা করেন। আরেকটি বিষয়ে আমরা আন্তর্জাতিক লাইমলাইটে আছি, সেটি হলো যে এত বৃহৎ সংখ্যার একটি রোহিঙ্গা জাতিকে আমরা আশ্রয় দিয়েছি, উদ্বাস্তুদেরকে, ১২ লক্ষ উদ্বাস্তু, এবং সেখানে আমরা তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত সবই করেছি। যৎ সামান্য যেগুলি বিদেশি সহায়তা পাওয়া যায় সেগুলিও ব্যবহার হয়। আর সম্প্রতি সকলেই জানে যে ভাষাঞ্চরে তাদের সমস্ত নাগরিক সুবিধা দিয়ে কিছু একটা পার্শিয়াল স্থানান্তর তাদের হবে, এবং সেটিও আমরা সকলেই চেষ্টা করছি যাতে আন্তর্জাতিকভাবে কোনো প্রকার ভুল বুঝাবুঝি না থাকে জাতিসংঘ সহ সকলের মধ্যে, এবং এটা যে তাদের ভালোর জন্য করা হয়েছে সেটিও গ্রহণযোগ্য হবে সারা ওয়ার্ল্ডে জাতিসংঘ সহ। তো এই পরিস্থিতিতে কোভিড আক্রান্ত বাংলাদেশে আমরা হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এটির প্রতি দৃষ্টি দিয়েছেন, প্রথম পর্যায়ে কৃষির উপর গুরুত্ব দিয়েছেন, তারপরে জীবন ও জীবিকার জন্য কলকারখানা খুলে দেওয়া, কাজ যাতে সংস্থান হয়, সেই সব চিন্তা ভাবনা করে এখন কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো করেছে বাংলাদেশ, বিশেষ করে কোভিড মোকাবেলায়। আর সারা ওয়ার্ল্ডেও বাংলাদেশের অবস্থান ২০তম স্থানে। বাংলাদেশের যে গ্রোথ হচ্ছে, যদিও আমাদের যে অনুমান তার চেয়ে কম, সেগুলি পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে সরকারের স্থায়িত্ব, সরকারের একাগ্রতা এবং একই সাথে আমাদের দেশের জনগণ, ব্যবসায়ী সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই কিন্তু এটি সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা সবকিছুই এই কার্যগুলির মধ্যে আমরা প্রতিফলন দেখতে পাই। স্যার, এটি একটি দিক, এবং অন্যদিকে আমাদেরও একটু মনে রাখা উচিত যে আসলে যে ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরো বাংলাদেশটি গেল 10 বছর ধরে যাচ্ছে, এটি একটি দিক। আবার যেভাবে প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে আমরা নানাভাবে দেখি, সেটিও কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ হিসেবে আসে। আমরা বলছিলাম এই অনুষ্ঠানে বসার আগে যে বাংলাদেশের ওষুধ প্রশাসনের একেবারে বিকেল হয় এটিকে এমন একটি সময়ে সেই অনুমোদনটিও কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের ভুল বোঝাবুঝি, অপপ্রচার আমরা দেখছিলাম সকাল থেকে, সেটিও বা আজকে আগামীকাল ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে 7টি মানববন্ধন হবে যে এই বিষয়টি যেন ভ্যাকসিন কেন বন্ধ করলো ইত্যাদি ইত্যাদি প্রতিবাদে নানান ধরনের ব্যাপারগুলো। তো আসলে এক শ্রেণীর মানুষ বসেই থাকে যে এই বিষয়গুলো কখন কি আসে সেটির একটি প্রচার প্রচারণা নিয়ে। আমরা যে কথা বলছিলাম যে বেক্সিমকো ফার্মা ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন, তিনি আজকে সন্ধ্যায় পরিষ্কার করছিলেন বিষয়টি যে কোন ভিত্তিতে কত দ্রুত বাংলাদেশ ভ্যাকসিন পেতে যাতে। আমার মনে হয় যে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখিয়ে আবারও ফিরতে চাই। প্রথম কথা হচ্ছে এটা G2G উনি কোন ভ্যাকসিনের কথা বলছে আমরা জানি না, এটা আমাদেরটা না, দ্যাটস ফর শিওর। আমরা যে ভ্যাকসিনের নিয়ে বলতে পারবো সেটা হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, মানে সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশ গভর্নমেন্ট এবং বেক্সিমকো ফার্মা যে এগ্রিমেন্টটা করেছে ফর
30 মিলিয়ন ডোজেস, 3 কোটি। নাও অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে ক্লিয়ারলি লেখা আছে আমাদের এখানে পাওয়ার একটা প্রি কন্ডিশন আছে, সেটা হচ্ছে আইদার ইউএসএফডিএ অথবা ইউকেএমএচআরএ অথবা WHO অ্যাপ্রুভাল পেতে হবে। এই জিনিসটাকেও লাইক এনি আদার মেডিসিন বাংলাদেশে যে কোনো ওষুধের যার তাই এই তিনটার একটার অ্যাপ্রুভাল পেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই অ্যাপ্রুভালের উপর নির্ভর করবে বাংলাদেশ রেগুলেটরি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটার অ্যাপ্রুভাল দিবে কি দিবে না। বাংলাদেশ রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এখন 1 মাসের মধ্যে প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসের মধ্যে 3 কোটি ডোজ দিবে। দিস ইজ ক্লিয়ার কাট রিটেন এইটার মধ্যে। যে ব্যাংক গ্যারান্টি ওদের দেওয়ার কথা যে ফুল টাকা রিফান্ড করবে, কোনো কারণে কোনো কিছু হলে আমরা বাংলাদেশের একটা ব্যাংক থেকে নিতে পারবো, ওই ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টিটা আমরা নিয়ে পৌঁছে দিয়েছি গতকালকে। সরকার এখন টাকা দিতে হবে, এটার আবার একটা ডেডলাইন আছে, 1 সপ্তাহের মধ্যে দিতে হবে ব্যাংক গ্যারান্টি পাওয়ার। সো সেদিক দিয়ে যদি আমি চিন্তা করি এখনও 4-5 দিন সময় আছে। তো আমার ধারণা সো এইটা একটা বাকি আছে ফ্রম দি গভর্নমেন্টস পয়েন্ট। আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন, আমাদের দেশে রেজিস্ট্রেশনটা কবে পাবে। আমরা ডকুমেন্টস সব আগেই জমা দিয়ে দিয়েছি বৃহস্পতিবার, আজকে আবার ফর্মাল একটা অ্যাপ্লিকেশনও করে দিয়েছি টু DGDA। এই নিউজটার কথা আপনারা বলেছেন, সেই নিউজটা আমিও শুনেছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমি বা আমরা এখনও এটা নিয়ে অত চিন্তিত না, কারণ আমাদের এগ্রিমেন্টটা হয়ে গেছে এবং ওই এগ্রিমেন্টে ক্লিয়ার কাট বলা আছে আমাদের দেশে অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে তাদেরকে দিতে হবে। অ্যান্ড দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। এটা 2টা প্রাইভেট কোম্পানির মধ্যেও না, এটা 2টা প্রাইভেট কোম্পানি উইথ গভর্নমেন্ট। অ্যান্ড এই সমস্ত আমরা এত বছর ধরে ব্যবসা করে আসছি, আজ পর্যন্ত আমাদের এখানে কোনো দিন এমন ঘটনা ঘটে নাই যে এরকম একটা এগ্রিমেন্ট করার পরে সেটা এটা ডিফল্ট হয়েছে। কারণ এগুলো আমরা বুঝে শুনেই করি, দেখে শুনেই সাধারণত করে থাকি। এক্সেপশনাল কেস হতেই পারে, বাট আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়নি। অসংখ্য ধন্যবাদ। এবং পাপন ভাইয়ের এই বিষয়টি পরিষ্কার আরও করা একটা ব্যাপার রইল এবং থাকলো। স্বদেশটায় সারাদিন আপনি এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর রাখছিলেন, বিশেষ করে দিল্লির বন্ধুরা, কলকাতার বন্ধুরা, তারা কিন্তু দুপুরের পর থেকেই এই বিষয়টি পরিষ্কার করে বলছিল যে আসলে সুনির্দিষ্টভাবে প্রথম থেকেই কিন্তু ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যম কিংবা ভারতের গণমাধ্যম যাই বলুক না কেন, কিন্তু সাংবাদিক বন্ধুরা কিন্তু আমাদের দুপুর থেকেই আশ্বস্ত করছিলেন। স্বদেশটায় সমস্যাটা কেন হলো, ভবিষ্যতে কি শিখবো এই ঘটনা থেকে স্বদেশটায়? সমস্যাটা হয়েছে আসলে এই যে ভারতের যে মানে অক্সফোর্ড ভ্যাকসিনটা এবং ওদের যে আপনার কোভিশিল্ড যে মানে সাউন্ড জি জি জি, হ্যাঁ। এই দুটো ভ্যাকসিন কিভাবে ওরা তৈরি করছে এবং ওরা কিভাবে এটাকে ওদের মানুষকে দিবে এবং প্রতিবেশী দেশগুলোকে দিবে, এই সম্পর্কে হয়তো আমাদের একটু ডিটেলস খোঁজ খবর রাখা হয়নি। এমনকি কলকাতারও একটু যারা জুনিয়র সাংবাদিক এরাও এটা খোঁজ খবর রাখতে পারেনি, যে কারণেই এই ভুল এটা হয়েছে। কিন্তু এটা নিয়ে আমি তো তখনই যখন আপনি আমাকে ফোন করেন তখনই আমি বলেছিলাম যে দুপুরের ভিতর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, কারণ আমি যাদের সঙ্গে কথা বলছি তাদের কাছ থেকে অন্য কথা আছে। আসলে বিষয়টা ছিল যে ভারত বায়োটেকের যেটা হচ্ছে কোভিশিল্ড, এটা কিন্তু এরা অনুমোদনের আগেই উৎপাদন করে ফেলেছে। আচ্ছা, আর এই যেটা আপনার অক্সফোর্ডেরটা, এটাও এখন তারা উৎপাদনে। এখন সেখানে ভারতে কথাটা উঠেছে যে 30 কোটি ভারতীয়কে আগে এটা দিতে হবে, কিন্তু সেটা কোনটা? শুধু কিন্তু অক্সফোর্ডেরটা না, আচ্ছা কোভিশিল্ডটা। হ্যাঁ, এখন এর ভিতর প্রথম 1 কোটি পাবে হচ্ছে ভারতীয় স্বাস্থ্যকর্মীরা। আচ্ছা গেল এই এখন ভারত সরকার যেটা করেছে কোভিশিল্ড এবং সিরামের থেকে অক্সফোর্ড থেকে ওদের বলছে যে
তোমরা যা উৎপাদন করবা সব হচ্ছে গভর্নমেন্টকে দিবা, তাহলে হচ্ছে সমস্ত টিকাগুলো কিন্তু গভর্নমেন্টই নিচ্ছে। আচ্ছা, এখন সে সিরামের যিনি সিও, উনি যে ইন্টারভিউটা বলেছেন, উনি বলেছেন যে আগামী মানে যেহেতু ধনী দেশগুলো হচ্ছে এই টিকা নিয়ে তারা স্টোরেজ করছে, এই জন্য আমরা আগামী কয়েক মাসে ভিতর হচ্ছে কোনো হচ্ছে রপ্তানিতে যাব না। হচ্ছে কে যাবে না রপ্তানিতে, সেটা হচ্ছে সিরাম কোম্পানি, কিন্তু সে উৎপাদন করে কি করছে, সমস্ত ভারত গভর্নমেন্টকে দিচ্ছে। এখন আচ্ছা, সে তো বলেনি যে, এবং তার তো জানার কথা না যে ভারত গভর্নমেন্ট এইগুলো নিয়ে সে কি করবে। সে কি শুধু তার দেশের লোককে দিবে না তার প্রতিবেশীকে দিবে? এখন আমাদের এখানে যে সাংবাদিকতাটাই ভুল হয়েছে, যখন আমরা সিরামের এই ইন্টারভিউটা দেখলাম, আমাদের সঙ্গে সঙ্গে উচিত ছিল বা আমরা যেটা করেছিলাম যে আমরা ভারতীয় হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, বা আরো অন্য যারা ওদের হচ্ছে এই যে টিকা সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষ বা খুবই যারা সিনিয়র জার্নালিস্ট আছে তাদের সঙ্গে। আচ্ছা, সেখানে হচ্ছে তারা বলল যে এটা তো হচ্ছে সিরাম, সে বাইরে রপ্তানি করবে না, কিন্তু ভারত সরকার কি করবে এটা তো সিরামের জানার কথা না। ভারত সরকার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কাছে কমিটেড, তাদের প্রত্যেকের সঙ্গে সে চুক্তি করেছে যে হচ্ছে যখনই ভারতে টিকা দেওয়া শুরু হবে বা যখন হচ্ছে তার সঙ্গে সঙ্গে যাতে বাংলাদেশ, ভুটান এবং নেপালে টিকা দেওয়া শুরু হয়, এই জন্য তাদেরকে তারা হচ্ছে যেমন বাংলাদেশকে 3 কোটি, ভুটানকে কয়েক লক্ষ, নেপালকে কয়েক লক্ষ, এইভাবে তারা কিন্তু টিকার হচ্ছে তাদেরকে দিবে। তাহলে এটা তো সম্পূর্ণ ভারত সরকারের বিষয়। তাহলে এই বিষয় আমরা আসলে যে বিষয়টাতে একটু ফোকাস করতে চাই, বিশেষ করে সিরামের সিও সেই সময়টাতে যেভাবে বলেছিলেন, অর্থাৎ উন্নত দেশগুলো এটি স্টোরেজ করবে, ম্যানিপুলেশন করার সুযোগ থাকে, দাম বেশি করার সুযোগ থাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবারও সেই জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্যের মধ্যে কিন্তু রয়েছে যে অর্থাৎ গরিব মানুষ, নিরন্ন মানুষ, তারা যেন ঠিক সময় পায় সেটির দিকে নজর রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশের হোমওয়ার্ক অনেক আগে থেকেই করা ছিল, এটি একটি দিক। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে ঠিক এই মুহূর্তে যেভাবে আমরা ভারত বিরোধিতা কিংবা বাংলাদেশের সরকারকে গালাগাল বা আওয়ামী লীগকে গালাগাল, সেটি কিন্তু অপরাজনীতির অংশ কিনা আমরা একটু শুনবো। এবং কোভিড পরিস্থিতির যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতি নিয়েও আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে শহীদুল্লাহ স্যার আছেন, তার কাছে যাব যে স্যার এখন যে পরিস্থিতিটি মোকাবেলা করছি সেটি কি ঠিক আছে কিনা বা এখন কি করতে হবে, এবং আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছেন, মানে সেটিও যে এই ঝুঁকিগুলো সবসময় আমাদের মধ্যে থাকে, সেই ঝুঁকিগুলো কাটাতে বা প্রচার অপপ্রচার সব ধরনের একটা ব্যাপার মধ্য দিয়েই আমাদের যেতে হয়, মানে আমরা বোধহয় এগুলোকেই ভালোবাসি। সেই দুটো বিষয়ই শুনবো। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচে ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা কথা বলছি প্রথম থেকেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ, এরকম একটি শিরোনামে। বিশেষ করে আমাদের সঙ্গে রয়েছেন আবুল কালাম আজাদ স্যারের কাছে একটু যাব যে স্যার, এই ধরনের ঝুঁকি যেটি হচ্ছে যে এক ধরনের ঝুঁকি তো কোভিড, সেটি নিয়ে মোকাবেলা, অর্থনীতি সহ সকল কিছুর মধ্য দিয়ে একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে, সেটি তো আছে, কিন্তু তারপরও যে এই যে উটকো ঝামেলাগুলো আছে, এগুলো বিশেষ ধরনের ঝুঁকি আমরা বলবো কিনা? এই ঝুঁকি আমরা হয়তো পারি মোকাবেলা করতে, কিন্তু অনেক এমন দেশ আছে নানাভাবে মুখ থুবড়ে পড়ে এই ধরনের প্রচার অপপ্রচারের কাছে। সবকিছু মিলে এগুলোকে ঝুঁকি বলবো কিনা স্যার? ধন্যবাদ প্রণব শাহ, আপনি একদম উপযুক্ত দিনেই
যেদিন খুব গরম আলোচনা হচ্ছে সেই দিনই একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই বিষয় নিয়ে কথা বলা, যাতে করে আমরা ভবিষ্যতের জন্য সচেতন হতে পারি। একটা বিষয় খেয়াল করবেন, এই করোনা কারো কারোর জন্য একটা বিশাল বাণিজ্য, করোনা একটা বিশাল রাজনীতি এবং কূটনীতির একটা বড় অংশ, এটি মানতে হবে। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উচ্চ কণ্ঠে বলেছেন যে এই করোনার ভ্যাকসিন দিস উড বি দি গ্লোবাল প্রপার্টি, যাতে করে পৃথিবীর সব দেশ সমভাবে এটা পেতে পারে। আর বিশেষত বাংলাদেশের জন্য যেটি ভারতের সঙ্গে আমাদের যেটা চুক্তি হয়েছে আপনারা জানেন যে গত 17 ডিসেম্বর তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভার্চুয়াল মিটিং হয়েছে, সেখানেও কিন্তু স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদী সাহেব 18 কোটি ভ্যাকসিনের কথা বলেছে। এটি আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় শহীদুল্লাহ সাহেবের কথা থেকে আমরা আরো স্পষ্ট পেয়েছি যে কিভাবে আসবে। এবং এর পরের ধাপে কিন্তু আমাদের গ্যাভি থেকে গ্লোবাল অ্যালায়েন্স অন ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, সেখান থেকে কিন্তু আমরা আরো প্রায় 6,80,00,000 ভ্যাকসিন আমরা পাবো। তো এগুলো প্রসেস, এটাই ধরেন যে এই ফেব্রুয়ারি থেকে শুরু করে 6 মাসের মধ্যে আমরা 3 কোটি পেয়ে যাব। খেয়াল করতে হবে যে এইটি নিয়ে এরকম উটকো ঝামেলা তৈরি করার লোক তো সবসময়ই আছে। আপনি সেই 75-এর কাহিনীতে আপনি ভুলে যাবেন না। মানে ওই শত্রুরা তো এখনো সময় পেলেই সুযোগ পেলেই কথা বলতে চায়, এবং একটা গোষ্ঠী আছে ভারত বিরোধী কথা বলতে খুবই পছন্দ করে। না হলে পরে ধরেন যে কথা নাই বার্তা নাই, একজন একটা প্রাইভেট কোম্পানির একজন সিও বলেছে, তার কথার উপর ভিত্তি করে মানে একেবারে রোড শো চলে আসলো, আন্দোলন একেবারে গরম গরম আন্দোলন। এগুলো হচ্ছে আপনার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা, সাধারণ মানুষের মধ্যে একটা হতাশা বোধ সৃষ্টি করা, অবিশ্বাস সৃষ্টি করা, এই জিনিসটি এটি আমাদের প্রতিনিয়ত খেয়াল করতে হবে। এগুলো কিন্তু লার্নিং। আপনি দেখবেন অনেক সময় এমনটা যে কোনো কোনো মৌলবাদী গ্রুপ একটা কথা বললো, কোথাও ফেসবুকে পেলো, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ লোক ঝাঁপায় পড়লো। আমাদেরও এই ফেসবুক গ্রুপ কিন্তু ওরকম হয়ে গেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা বলি একটা তথ্য পেলেন তথ্যটা যাচাই করেন, তথ্যটা যাচাই করেন, বোঝেন, তারপরে এটার প্রতিবাদ প্রতিরোধ। যদি কোনো কারণে প্রকৃত অর্থেই ভ্যাকসিন আমরা ভারত থেকে না পাই, তার মধ্যে প্রত্যেকেরই কনসার্ন এটা। এখন এই ক্ষেত্রে এই যে ভ্যাকসিন আবিষ্কার, এই ভ্যাকসিন নিয়ে রাজনীতি, এইটি মাথায় রেখেই কিন্তু আমাদের কাজকর্ম করতে হবে। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আপনি খেয়াল করবেন, আমি আপনাকে একটা সংশোধন করিয়ে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি আমার পরিচয় দিতে বলেছেন একসময় স্বাস্থ্য সচিব ছিলাম, না আমি স্বাস্থ্যের অতিরিক্ত সচিব ছিলাম আজ থেকে 10-12 বছর আগে। তো এখানে খেয়াল করবেন যে বিদ্যুতের কাজকর্ম যখন আমরা ভারতের সঙ্গে করি, ঠিক যেই দিন ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় তার আগের দিন পর্যন্ত 100 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আমাদেরকে দেবে। উই ওয়ার ফাইটিং ফর 200, আমরা একদম যুদ্ধ করছিলাম 200-র জন্য। কিন্তু পরদিন যখন চুক্তি স্বাক্ষর করতে গেলাম তখন দেখলাম এটা হচ্ছে 250 মেগাওয়াট। এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ক্যারিশমা। এই মাননীয় প্রধানমন্ত্রীর ক্যারিশমা এখানটাতে আছে। প্রতিনিয়ত শুধু ভ্যাকসিন না, আপনি এই করোনাকে মোকাবেলা করার জন্য যতগুলো ইস্যুজ আছে সবগুলোতে একটু খেয়াল করবেন। আর এই যে বিভ্রান্তি, এটা থেকে আমাদের লার্নিংসটা হবে এমনটা, বোদ্ধা মহল যারা এবং যারা এই ফেসবুক নিয়ে খুব বেশি মাতামাতি করেন, তারা যদি দয়া করে একটু সময় নিয়ে ভেরিফাই করে তারপরে যদি মাঠে নামেন, তাহলে পর প্রকৃত অর্থে সাধারণ মানুষের কল্যাণ হবে, সাধারণ মানুষের মঙ্গল হবে। ভ্যাকসিন যখন আসবে, এবং ভ্যাকসিন মানে হচ্ছে আমি বলবো উন্নয়নের অগ্রযাত্রার পথে খুবই সহায়ক। তার কারণ সাধারণ মানুষের মনে একটা আস্থা আসবে, ইনভেস্টর মনের মধ্যেও আস্থা আসবে। এবং আমি মনে করি যখন ফেব্রুয়ারিতে ভ্যাকসিন আসা শুরু করবে, তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট এখন যা আছে, এখন তো অনেক ভালো আছে। আপনারা আমাদের জিডিপির কথা একটু আগে শুনেছেন আমাদের দুজন বন্ধুর কাছ থেকে, জিডিপি গ্রোথ যা আছে, আমি মনে করি যে ভ্যাকসিন যেদিন যুক্ত হবে আমাদের জিডিপি গ্রোথের চাকা আরো সবলভাবে আরো দ্রুত সামনের দিকে ঘুরবে। তো শুধু খেয়াল রাখা যে এই স্বাধীনতার শত্রু যারা যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করে প্রতিনিয়ত আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের যাতে করে উন্নয়ন অগ্রযাত্রায় কোনো বাধার সৃষ্টি করতে না পারে। সচেতন থাকা সাধারণ মানুষের এটি হচ্ছে বড় জিনিস। জি স্যার, এটি কিন্তু একেবারে অসম্ভব রকমের একটি বিষয় যে এই উন্নয়ন অগ্রযাত্রা অর্থাৎ এই ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে আমাদের যে ধারাবাহিকতার
রয়েছে সেগুলো কিন্তু আমরা ভাবতেই পারি যে দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি এই মুহূর্তে জিডিপি বলি, প্রবাসীদের আয় বলি, সব দিক থেকেই কিন্তু একটা বড় অবস্থানের মধ্যেই কিন্তু আছি আমরা। আপনার কাছ থেকে এই বিষয়গুলি নিয়ে শুনবো, আপনি ভাবতে থাকুন। সচেষ্টায় একটু মনে করিয়ে দিই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য গেল কালকে, সেটি গণমাধ্যমে এসছে, যে সরকারের যে ভ্যাকসিন দেওয়ার পলিসি সেখানে বলা হয়েছে শুধুমাত্র বড় লোক মানুষটাই ভ্যাকসিন পাবে, এ ধরনের একটি কথা। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যেটি জাতিসংঘে তিনি দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আসলে সাধারণ মানুষ বিশ্বের সম্পদ এটি, অর্থাৎ সাধারণ মানুষ সময় মতো অনেকটা বিনামূল্যে যেন পায়, সেটি নিয়ে কাজ করছে সরকার। আমরা নানাভাবে জানি, আপনার কাছ থেকে একটু শুনবো। শুধু এই মুহূর্তে আমরা আবারও একটু যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে, যে স্যার যেমনটা ভাবা হয়েছিল যে নভেম্বর বা মিড নভেম্বর কিংবা ডিসেম্বর, মিড ডিসেম্বর, জানুয়ারি, আর কিছুদিন পর আমরা মধ্য জানুয়ারিতে থাকবো, সেই ধারাবাহিকতায় আমাদের সেকেন্ড ওয়েভ অনেক বেশি একটা করবে, যেমনটা আমরা ব্রিটেনের পরিস্থিতি দেখছি বা ইতালির পরিস্থিতি দেখছি। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষ জানতে চান যে আমরা এখন কেমন আছি, বাংলাদেশ এখন কেমন আছে। এই প্রশ্নের উত্তরে কি বলবেন আবুল কালাম শহীদুল্লাহ স্যার? ও দেখুন, আসলে তৃতীয় ওয়েভ নিয়ে আমি সবসময় গণমাধ্যমে, যতগুলো গণমাধ্যমে একই কথা একইভাবে বলে এসেছি, আমার মধ্যে কোনো কথার তারতম্য ছিল না। সেটি হলো যে শীত প্রধান দেশ মানে ইউরোপের যে দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এরা সাফার যেটা করবে, তাদের যে পাবলিক হেলথ এক্সপার্ট বলেছিল, এবং আমাদেরও তাই জানতাম আমরা, তো তাই ঘটেছে। আর আমাদেরকে আপনারা বারবার প্রশ্ন করতেন যে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে কিনা, নাকি প্রথম ঢেউ শেষ হলো কিনা। এই প্রশ্নটা সেভারাল টাইমস আমাকে করা হয়েছিল। আমি বলেছিলাম যে প্রথম ঢেউয়ের ইউটার্ন নাকি আসলে দ্বিতীয় ঢেউ, এইটাতে বিতর্ক না, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আশঙ্কা করেছেন, সতর্ক বার্তা দিয়েছেন, উনি এতটুকু প্রজ্ঞাবান যে আমাদেরকে যেন আমরা শীতের সময় সাবধানতা অবলম্বন করি। সেটা কিন্তু আমরা বলে এসেছি, সরকার বলে এসছে, গণমাধ্যম বলে এসছে। যদিও সতর্কতাটা আসলে যতটুকু কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছানো দরকার ছিল হয়নি, তথাপিও কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আসলে আমাদের অবস্থা অবশ্যই অনেকটা ভালো। আমাদের কিন্তু পজিটিভিটি রেট, আমি যদি পজিটিভিটি রেটে একসময় 20% উঠেছিল, মানে 100 জন টেস্ট করালে 20 জন পজিটিভ হতো, এখন সেটা 7 থেকে 8%-এ। তাহলে এটা একটা অবশ্যই স্বস্তির বিষয়। দ্বিতীয় হলো, আমাদের মৃত্যুর হারটা কনস্ট্যান্টলি প্রথম দিকে একরকম ছিল 35 থেকে 40, সেটা এখন কমে 20-25, কখনো কখনো এর নিচে নামছে, এটাও বাড়ছে না। তো দুটোই আমাদের জন্য একটা স্বস্তির বিষয়, এবং আমি মনে করি যে আমরা যদি আরেকটু সতর্ক হই, মানে সত্যিকার অর্থে স্বাস্থ্যবিধিটা মানি। আজকে সবকিছু আলোচনা হচ্ছে টিকা নিয়ে, কিন্তু আপনার মনে আছে আমি সব জায়গায় বলেছি, টিকা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা, আরেকটি বড় প্রতিরোধমূলক ব্যবস্থা, অথবা এর চেয়েও কার্যকর, সেটা হলো স্বাস্থ্যবিধি। সেটা আমরা শিথিল ভাবে মানছি, তাতেও আমরা যেটুকু ভালো আছি। এখন যদি আমরা আবার কঠোরভাবে স্বাস্থ্যবিধিটা মেনে চলি, তাহলে আমরা সম্ভবত পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক দূর ভালো থাকবো। আর সম্প্রতি ব্লুমবার্গ যে বলেছে যে 20টি দেশ যাদের এখানে করোনা মোকাবেলায় ভালো এবং বসবাস করার যোগ্য, বাংলাদেশ তার 20তম অবস্থানে আছে। এটিও কিন্তু একটি, আমরা যে কথাটা বলে আসছিলাম, তার একটি রিফ্লেকশন। স্যার, তাহলে এই সুবিধাটা বৈশ্বিকভাবে বাংলাদেশকে তো নানাভাবে নেতিবাচকভাবে দেখানোর একটা প্রচেষ্টা সবসময়ই আমরা দেখি, বা আমাদের গার্মেন্টস ট্রেডের কথাই বলি, তারা তো নানা কারণে যে তোমাদের এখানে জ্বালাও পোড়া হয়, এই হয় ওই হয়, তাহলে যে 20টি দেশের তালিকায় বাংলাদেশ যে অর্থাৎ করোনা মোকাবেলায় তারা ভালো করছে, এবং আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের টিকা, আমাদের মাস্কই হচ্ছে আমাদের টিকা, সব কিছুই যদি সঠিকভাবে মেনটেন করি, এটাও তো একটা পজিটিভ ইন্ডিকেশন। সে কথা তো আমরা বলতে পারবো। এই সুযোগে কি আমরা ব্যবসা বাণিজ্য অন্যান্য দিক একটু ভালো করতে পারি না? স্যার কি বলবেন? অবশ্যই, আমি অবশ্যই সেটাই মনে করি। দেখেন, প্রথম দিকে আমি নিজেও, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরাও ফ্রম দ্য পয়েন্ট অফ পাবলিক হেলথ মনে করেছিলাম যে জীবিকার তাড়নায় যে সবকিছু খুলে দেওয়া হচ্ছে গার্মেন্টস, সেটা আমাদেরকে একটা বড় বিপর্যয়ে ফেলে কিনা। তো আসলে তখন থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা যখন দেখলাম যে একটা দেশ বাংলাদেশ এমন একটা জায়গায়, যদি আজকে
জীবিকা বন্ধ করে শুধুমাত্র যদি আমরা জীবনের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে করোনার কারণে যত মৃত্যু হচ্ছে তার থেকে বেশি মৃত্যু হবে হয়তো অনাহারে বা অর্ধাহারে। তো সেই জন্য এটার ব্যালেন্সটা কিন্তু আমরা একসময় মেনে নিয়েছি। আমি যেটা মনে করি যে এটা চলমান থাকা উচিত, কিন্তু যেটা দরকার হবে যে এই স্বাস্থ্যবিধিটা, বারবার আমি বিনয়ের সঙ্গে সমস্ত জনগণের কাছে আবেদন করতে চাই যে যদি আমরা স্বাস্থ্যবিধিটা আরো ভালো মতো মানি, তাহলে হয়তো বা আমাদের পজিটিভিটি রেট, মানে 100টাই সংক্রমণের পজিটিভ রেট 5-এর নিচে এসে যাবে, আমাদের হসপিটালে ভর্তি হওয়ার সংখ্যা কমে যাবে, আর আমাদের চিকিৎসক নার্সরা কিন্তু করোনা ভর্তিকৃত করোনা রোগীর মানে যেটা বলে ট্রিটমেন্ট, তাতে যে সক্ষমতা অর্জন করেছে তাতে আমরা মৃত্যু আরো কম দেখবো, কারণ কারোর কাছেই মৃত্যু কাম্য নাই, সেটা যে সংখ্যায় হোক না কেন। আমি আশা করব যে আমাদের সেই দিকেই আমরা এগোতে পারবো যদি প্রোভাইডেড ভ্যাকসিনটাকে পাশে রাখি, স্বাস্থ্যবিধিটাকে বড় করে দেখি। আর ভ্যাকসিনের ব্যাপারে আমি একটু বলতে চাই, আজকে একটু আগে আপনি দেখিয়েছেন যে একটা বড় মাইল ফলক হলো আমাদের ডিজিডিএ, মানে আমাদের ঔষধ প্রশাসন কিন্তু আজকে সন্ধ্যার দিকে এমার্জেন্সি ইউজের অনুমোদন দিয়েছে। এখন বাকিটা হলো যে আমরা ভ্যাকসিনটা আনা। এখানে আমি যখন সুযোগ পেয়েছি একটু বলে নেই, আলটিমেটলি কি টার্গেট হলো যে আমাদের প্রত্যেকটা জনগণ যেন টিকা পায়। কিন্তু এখানে আপনার একটা অঙ্ক আছে, বিজ্ঞান আছে, সেটি হলো 18 বছরের নিচে এবং গর্ভবতী মহিলাদের উপর যেহেতু কোনো ভ্যাকসিনের ট্রায়াল নেই, প্রথম দিকে এটা বাদ যাবে, যার ফলে আমাদের 40% যে জনগোষ্ঠী বিলো 18 ইয়ার্স, মানে 18 বছরের নিচে, আর গর্ভবতী মা, এটা আমি যদি রাফলি ধরি 5 থেকে 5.5 কোটি জনগোষ্ঠী কিন্তু আপাতত টিকার বাইরে থাকবে। তাহলে থাকে হচ্ছে, আমি ধরে নেই 12 কোটি। আমরা জানি যেটা বলে হার্ড ইমিউনিটি, সেটা পেতে গেলে কত পার্সেন্ট লাগবে? 80% লোককে কভার করতে হবে। তাহলে 12 কোটির 80% আসে 9.5 থেকে 10 কোটি। এর মধ্যে আজকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আমরা প্রতি মাসে 50 লক্ষ করে 6 মাসে যে 3 কোটি পাবো, আর কোভ্যাক্স এর কাছ থেকে পাবো 3,40,00,000। আমি একদম অঙ্ক করে বলি এটা 4,90,00,000। তো আমি এটাকে সরলীকরণ করি যে 5 কোটি ভ্যাকসিনের নিশ্চয়তা আমাদের আগামী 6 মাসের মধ্যে আছে। তাহলে বাকি যে 4-5 কোটি, সেটি আগামী ওই 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি, মানে এখন থেকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা পাই, সেটা আবারও সেই সেরাম ইনস্টিটিউট হতে পারে, অথবা যেটা আমরা বলেছিলাম পরামর্শ কমিটির পক্ষ থেকে মাল্টিপল সোর্স, সেটা হতে পারে রাশিয়ান স্পুটনিক, অথবা চায়নার সাইনোভ্যাক, অথবা সিনোফার্ম, তারপরে আছে আপনার সানোফি, তারপর জনসন এন্ড জনসন। এইগুলোও আমাদের মনে হয় এখন আস্তে আস্তে আমাদের ডায়ালগ শুরু করা দরকার, এবং এখন থেকে ব্যবস্থা নেওয়া শুরু করা দরকার, যেটি অনেক আগে করেছিলাম বলে আজকে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন আমরা আশা করি পেয়ে যাব। সেরকম ব্যবস্থাপনা বা মানে পদক্ষেপটা এখন থেকে নিতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ। এবং সাধারণ মানুষের প্রশ্ন, তারা বলছেন যে একবার ভ্যাকসিন নিলে এগুলো কি অন্য ভ্যাকসিনের মতো? এই প্রশ্নের উত্তরও তো আপনাকে অনেকবার দিতে হয়েছে। আবারও আপনার কাছ থেকে একটু শুনবো যে এগুলো একবার নিলেই হয় নাকি 6 মাস পর পর আবার নিতে হয়? আপনার কাছ থেকে শুনবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমারও একটু মোশাররফ স্যারের কাছ থেকে একটু শুনে নিতে চাই। স্যার যেমনটা বলছিলেন যে 20তম দেশের তালিকায় আমরা রয়েছি, এবং অনেকেই নানাভাবে চেষ্টা করেন যে কোভিড মুক্ত পরিস্থিতি হলে বাংলাদেশকে তো আমরা নানা নৈতিকভাবে ব্র্যান্ডিং করার একটা ব্যাপার থাকে, অনেকেই করেন সেগুলো, এবং একটা ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু করেন। আমরা তো স্যার ইতিবাচকভাবে এই ব্র্যান্ডিংটাও করতে পারি, যে অনেক অপ্রাপ্তি, অনেক না পাওয়া, অনেক কিছু রয়েছে, কিন্তু তারপর বাংলাদেশ এই মুহূর্তে যে নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাচ্ছে, সেখানে সমস্ত কিছু কুটে কুটে দেখে একেবারে অনন্য একটা উদাহরণ কিন্তু আমরা বলতে পারি, যে অর্থাৎ 20তম তালিকার মধ্যেও বাংলাদেশ রয়েছে। এটিও একটি প্রাপ্তি। স্যার কি বলবেন? মোশাররফ স্যার। আমি প্রথমে যেটি বলছিলাম, ব্লুমবার্গের যেই জরিপ, এটাতে দক্ষিণ এশিয়ায় আমরা সবচেয়ে ভালো করছি। সেটি শুধু করোনা মহামারী থেকে বেঁচে আছি আমরা, অথবা আমাদের মৃত্যুর রেট কম, অথবা আমাদের সংক্রমণের রেট কম, সেটি না। তারা চিন্তা করেছে অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, তারপরে আমাদের সহনশীলতা, তারপরে আমাদের সতর্কতা, সব মিলিয়েই গ্রোথটা যে হচ্ছে এটি। শুধু ব্লুমবার্গ না, এর আগে আপনারা দেখেছেন যে IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারাও এটি স্বীকার করেছে যে বাংলাদেশের যে পজিটিভ গ্রোথ এবং মোটামুটি রিজনেবল গ্রোথ, এটি
অন্য অনেকেই, চায়না ছাড়া অন্য অনেকেই অর্জন করতে পারেনি। তো সেটি কিন্তু আমরা আমাদের যে কন্টিনিউয়াস যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বের প্রতি সকলের আস্থা, সেটিকে আমরা দেখতে পাই। আর আরেকটি জিনিস হলো যে আমাদের ব্যবসায়ী সমাজ, আমাদের সরকারি কর্মকর্তা, আমাদের সাধারণ মানুষ সকলে কিন্তু তাদের জীবন জীবিকার জন্য যেরকম চেষ্টা করে, ব্যবসার উন্নতির জন্য চেষ্টা করছে। আবার সরকারের পক্ষ থেকে যাতে বিনিয়োগ বাড়ে, কোন সেক্টরে কত বরাদ্দ দিলে দেশের যে হবে, ইকোনমি ভালো চলবে, সেগুলির দিকে লক্ষ্য রাখা হচ্ছে। 10-12টি মেগা প্রকল্প পূর্ণ উদ্যমে চলছে এবং সেগুলি বিদেশি সহায়তাও আসছে, দেশি টাকা পয়সায় হচ্ছে। আর আপনি আজকেই একটা খবরে দেখলাম যে আমাদের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত 408 কোটি ডলারের বা 34,680 কোটি টাকার ইতিমধ্যে চুক্তি হয়েছে, যে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগ একসাথে এগুলি আসতেছে। আমাদের এখন 93টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদিত হয়েছে সেই সব জায়গায় বিনিয়োগের জন্য। আরেকটি লক্ষণ আমরা দেখতে পাবো, আমরা যখন এই যে আমি বিদেশে থাকি তখন তারাও কিন্তু আমাদের অগ্রগতির প্রশংসা করে এবং কোথায় বিনিয়োগ করা যায় সেই সব নিয়ে তারা কথাবার্তা বলছে। সেই জন্য আমি অলরেডি আমাদের সরকারের সাথে বলে মানে ব্যবস্থা করার চেষ্টা করছি যে জার্মানির জন্য যেন আরেকটি আলাদা ইকোনমিক জোন হয়। এরকম ইকোনমিক জোন দেশ ভিত্তিক বেশ কয়েকটা, 4টি এ পর্যন্ত হয়েছে। কাজেই আমাদের যে অগ্রগতি, সেই অগ্রগতিটা কিন্তু এগুলি প্রত্যেকটা এটার সাথে জড়িত। আর একটা বিষয় আমি একটু ইন্টারফেয়ার করতে চেয়েছিলাম একটু আগে, যে আমাদের মিডিয়া বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া, এমনকি সাধারণ জনগণ এই যে খোঁজ খবর রাখে পজিটিভ অথবা নেগেটিভ, এটাকে আমরা খুব বেশি নেগেটিভ ভাবে না দেখলেও পারি। এটাতে বরং সরকার সচেতন হচ্ছে। এখন আজকে যে এঙ্গেজমেন্ট গুলি হলো ভারতের সাথে, এটি আমাদের জন্য ভালো হয়েছে। এবং এইসব উন্নত দেশে আমি থেকে লক্ষ্য করছি যে সাধারণ মানুষ কিন্তু এগুলি নিয়ে কোনো চিন্তাই করে না, অথচ আমাদের দেশে সকলে মিলে কোনো একটা ইস্যু পেলে সেইটা নিয়ে সোচ্চার হয়ে যায়, ভালো কিংবা মন্দ। তো এটা থেকে আমি মানে আমরা চাইলেও সকলকে ফিরিয়ে নিতে পারবো না, যেটা আমাদের দেশের মানুষের অভ্যাস সেটা হবেই। তো এর ভিতর দিয়ে আমাদের কিন্তু চলতে হবে এবং সরকার যেটি করে সেটি হলো ভালো দিকটি সরকার গ্রহণ করে এবং সরকারের একটু পরিশ্রম হয় যে যেই বিরূপ সমালোচনা হয় সেটিকে ডিফেন্ড করতে হয়, সেই দিকটা তো একটু আছেই এবং এই ভালো মন্দের ভিতর দিয়েই কিন্তু আমাদের চলতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আসবো আমি একটু শুধু মনে করিয়ে রাখতে চাই স্বদেশ রায়, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে রাজনীতি আমরা দেখছি নানা ধরনের অপপ্রচার, সেটির কথা আপনার কাছ থেকে শুনবো। আমি একটু আজাদ স্যারের কাছ থেকে একটু মনে করিয়ে রাখবো যে আসলে আমাদের যে মেগা প্রকল্পগুলো চলছে এবং আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি এই ভ্যাকসিনের বিষয়টি চলে আসে এবং তারাও যদি নিশ্চয়তা পায়, তাহলে এই প্রকল্পগুলোর গতি আরও কতটা বেগবান হবে সেটি আপনার কাছ থেকে শুনতেই পারি। আর যেমনটা বলছিলাম যে শহীদুল্লাহ স্যারের কাছ থেকে যে মেয়াদ কত, এটি সাধারণ মানুষের প্রশ্ন। একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আমরা তিনজনের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নিচ্ছি বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আমার আমন্ত্রণ জানাচ্ছি। যে কথা বলছিলাম যে আমরা আসলে প্রশ্ন আগে থেকেই রাখা ছিল স্বদেশটায়, যে কথা বলছিলাম যে রাজনীতি দেখছি একেবারে প্রচার অপপ্রচার, অর্থাৎ সকল বড় লোকের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা। এই যে কথাগুলো, সেই কথাগুলো তো নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার একটা ব্যাপার থাকে। স্বদেশটা কি উত্তর দিবেন? আসলে হচ্ছে কি, আমরা মানে যে মির্জা ফখরুল ইসলামের এই কথা নিয়ে যখন আলাপ করছি, তার মাত্র একদিন আগে গেছে হচ্ছে সৈয়দ আশরাফের মৃত্যু বার্ষিকী আর কি। তা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম
যখন হচ্ছে বিএনপির জেনারেল সেক্রেটারি হন, ওই সময় আওয়ামী লীগেরও জেনারেল সেক্রেটারি ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। যে মির্জা ফখরুল ইসলামও একজন হচ্ছে শিক্ষিত মানুষ, এবং উনি হচ্ছে কলেজ শিক্ষক ছিলেন। হচ্ছে সেই হিসেবে একজন মানে একটা বড় পার্টির জেনারেল সেক্রেটারির কোন ধরনের কথা বলা উচিত এবং সেখানে কতটা সত্যতা এবং কতটা শালীনতা থাকা উচিত, সেগুলো উনি হয়তো সৈয়দ আশরাফকে যদি ওই সময় লক্ষ্য করতেন, তাহলে আজ আর এই কথা বলতেন না আর কি। কারণ যেখানে আমাদের এখানে টিকা তো এই প্রথম কোভিড ভ্যাকসিনের টিকা দিচ্ছে না। আমাদের প্রত্যেকটা শিশুকে 5টা থেকে 7টা টিকা নিতে হয়, মানে আমাদের দেশের। এবং এই টিকাগুলো কিন্তু সরকারই দেয়। তাই সেখানে কি হচ্ছে ধনী ছেলেমেয়েরা আগে পায় না হচ্ছে দরিদ্রের ছেলেমেয়েরা আগে পায়, না সবাই একসঙ্গে পায়? তা এই বিষয়গুলো তো ওনারাও রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অন্যদেরও তো এটা জানা উচিত, যেটা তো আমাদের সিস্টেমের ভিতরে আছে। তা সেখানে এবং হচ্ছে কোভিড যেহেতু সরকারি ভাবে আনা হচ্ছে এবং এটা হচ্ছে সরকারি ভাবেই দেওয়া হবে, তাহলে সেখানে বড় লোকেরা আগে পাবে এই ধরনের কথা। এবং এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিসে এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিসে কখনোই কিন্তু এই ধরনের রাজনীতি করা উচিত না। কারণ এই ধরনের রাজনীতি করলে সেটা মানে যিনি এই রাজনীতি করেন তার জন্যই ক্ষতি হয়, এবং সেটা দেশের মানুষের জন্য ক্ষতি হয় আর কি। হ্যাঁ, কারণ এতে ওনারও তো অনুসারী অনেক মানুষ আছে যারা হচ্ছে করোনা টিকা নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছে। হচ্ছে তারা তো বিভ্রান্ত হবে। তাহলে তো উনি তো শুধু ওনার বিপক্ষকে বিভ্রান্ত করছেন না, উনি বিপক্ষের বদনাম করতে গিয়ে উনি কিন্তু ওনার অনুসারীকে, ওনার মানুষকেও বিভ্রান্ত করছেন। তাই মানে এটা অত্যন্ত দুঃখজনক যে একটা জাতি মানে একটা ন্যাশনাল ক্রাইসিস শুধু না, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। এই ক্রাইসিসে মানে সবকিছুই কিন্তু একটা বদলে যাওয়ার সময়। এবং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতর দিয়ে যেমন গোটা পৃথিবীটা বদলে গেছিল, আমাদের এই যে করোনার ভিতর দিয়ে কিন্তু গোটা পৃথিবীটা বদলে যাচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওই ফরিদ জাকারিয়ার বইটা যে আগামী দিনগুলোতে কি কি হতে হবে, তার ভিতরে কিন্তু প্রথমে একটা কথাই আছে যে আপনার যে কোনো রাজনৈতিক দল যে কোনো সরকারকে মানে আগের থেকে অনেক বেশি দক্ষ হতে হবে। হ্যাঁ, তা সেই বিষয়টাই কিন্তু সামনে এসেছে। তাই সেখানে যদি আমাদের দেশের একটা বড় রাজনৈতিক দলের একটা জেনারেল সেক্রেটারি এরকম কথা বলেন, তাহলে মানে এটাই প্রমাণিত হয় এই যে প্যান্ডামিকটা গোটা বিশ্বকে যে আক্রান্ত করেছে, এটা হয়তো উনি সঠিকভাবে উপলব্ধি করতে পারেননি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই যে আসবো আবারও আপনার কাছে। যে বিরতির আগেই প্রশ্ন রাখা ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের কাছে যে স্যার এই ভ্যাকসিনের কথা আমরা দেখছি, এত রাজনীতি, এত প্রচার, এত অপপ্রচার, নানান হিসেব নিকেশ সবকিছু মিলে এর কার্যকাল কতক্ষণ থাকবে সাধারণ মানুষ জানতে চান। অনেকবার এই প্রশ্ন আপনার কাছে করেছি, আবারও আপনার কাছ থেকে সাধারণ মানুষের জন্য শহীদুল্লাহ স্যার। এটি আসলে ডেফিনেটলি আমি মনে করি না যে এটা খুব একটা অবান্তর প্রশ্ন, কারণ মানুষ তো জানতেই চাইবে যে যে টিকাটি আমি গ্রহণ করব সেটি আমাকে কতদিন রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। আসলে এটি এখন পর্যন্ত কেউ জানে না। যে আবিষ্কারকরা যারা এই টিকা উৎপাদন করছে তারাও কিন্তু এখন পর্যন্ত জানে না যে এটি 6 মাস নাকি 1 বছর নাকি 2 বছর নাকি 5 বছর মেয়াদকাল এই রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। কিন্তু একটা ভালো খবর দিয়ে রাখি, সেটি হলো যে একটা পাশাপাশি এই টিকাও যখন উদ্ভাবন হচ্ছে,
পাশাপাশি কিন্তু এই গবেষণাও চলছে হুম। যে এই টিকাটি কতদিন রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। তার মানে কি, যে ওই যে ফেজ 3 ট্রায়ালে যাদের মধ্যে এই টিকাটি দেওয়া হয়েছে, সেখানে এই টিকার কার্যকারিতা, নিরাপত্তার পাশাপাশি তাদের কাছ থেকে কিন্তু তাদের মানব শরীরে কতদিন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটি যেমন চলছে। এটি ব্যাপক আকারে শুরু হবে এই যে যখন আমরা এখন আস্তে আস্তে প্রথমে এমার্জেন্সি ইউজ শুরু করছি, এবং এক পর্যায়ে পৃথিবীর বহু দেশে একসাথে অসংখ্য জনগণ যখন এই টিকাগুলো পাবে, তখন তাদের মানব শরীরে ওই প্রতিরোধ ক্ষমতা কতদিন আছে সেই গবেষণাটা পাশাপাশি চলছে এবং চলবে। তার থেকে একদিন আমরা জেনে যাব যে এটি কি 6 মাস নাকি 1 বছর না 2 বছর এই প্রতিরোধ ক্ষমতা দেবে। যদিও আমরা যদি একটু খেয়াল করি যে পৃথিবীর এই যে, যেহেতু এটা করোনা এমন একটি জিনিস যে নতুন নতুন তথ্য দিচ্ছে, এবং আমরা কিন্তু আগের ধারণা থেকে পট করে সরে যেতে হচ্ছে। কেউ কেউ যেমন মনে করছে এটা কি ফ্লু ভ্যাকসিনের মতো হবে কিনা, বছর বছরে লাগবে কিনা, সেই প্রশ্নগুলো উত্তর এখন পর্যন্ত আসলে কেউ জানে না। খালি আমি একটা আশ্বস্ত করতে চাই যে গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছে এই টিকাগুলো একটি মানব দেহে মানে প্রয়োগ করার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন থাকে সেটিও কিন্তু আমরা আর কিছুদিনের মধ্যে জেনে যাব। তাহলে তখন পরিষ্কারভাবে বলা যাবে যে আসলে এগুলো কতদিন থাকছে, এটি একটি দিক। অর্থাৎ তার আগে মানে পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। স্যার, কেউ জানে না এবং এখন পর্যন্ত কেউ বলছেও না। হুম হুম জি স্যার, স্যার থাকুন আমাদের সঙ্গে। কেউ জানে না। জি জি স্যার, থাকুন আমাদের সঙ্গে। আমরা বলছিলাম যে বিশেষ করে আবুল কালাম আজাদ স্যারের কাছে প্রশ্ন আগেই রাখা ছিল যে আমাদের মেগা প্রকল্পগুলো নিয়ে আমরা প্রায়শই নানাভাবে এই বিষয়গুলো, যে তারা যে ধরনের ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে, যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যখনই আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে একটা নতুন ধরনের পরিস্থিতি বা আমরা যে অগ্রাধিকারের তালিকা দেখেছি, সেখানে কিন্তু এই মেগা প্রজেক্ট সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারী এবং টেকনিশিয়ান আছেন তারাও কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে। অর্থাৎ সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এই কাজগুলোতেও কিন্তু একটা গতি ফিরে আসার একটা কথা, সেই ধারাবাহিকতায় স্যার কি যোগ করার আছে? আবুল কালাম আজাদ স্যার। ধন্যবাদ। এই ভ্যাকসিনটা যেমন ধরেন যে পর্যায়ক্রমে তো লোকজনকে দেবে, কিন্তু যেদিন আসবে আমি মনে করি সেই দিনই একটা আস্থার বড় জায়গা স্থাপিত হয়ে যাবে। রিফ্লেকশনটা কিভাবে আপনি দেখেন যে আমাদের এই আরএমজি সেক্টর গত এপ্রিল মে মাসের দিকে খুব খারাপ অবস্থা ছিল, যেটা এপ্রিলে মাত্র ধরেন যে $0.37 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল, তার আগের বছর ছিল এটা $2.5 বিলিয়ন। কিন্তু কি হলো, আমাদের রেজিলিয়েন্স বুঝেই অগাস্ট মাসে কিন্তু আমাদের 41% গ্রোথ হলো আরএমজিতে। বছর শেষে আমাদের গত বছরের তুলনায় কম হয়েছে। আপনি একইভাবে যদি এক্সপোর্টের কথা দেখেন, ইম্পোর্টের কথা দেখেন, যদি আমাদের রেমিটেন্সের কথা দেখেন, রেমিটেন্স কি হয়েছে 2019-এ, যেখানে ধরেন যে অক্টোবর মাসে প্রায় $1.5 বিলিয়নের একটু বেশি ছিল, সেখানে $2.25 বিলিয়ন হয়েছে অক্টোবর মাসে। নভেম্বরও একই রকম 31% গ্রোথ হয়েছে। আপনি ফরেন কারেন্সির রিজার্ভ যদি দেখেন 32 বিলিয়ন ছিল, এটা 42 বিলিয়নে আসছে এই বছরের শেষে এসে। মানে এগুলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, এদের যে পারফরমেন্স গুলোর কথাবার্তাও যে আসলো, সেই পারফরমেন্সের কথাগুলো আসলো কি দিয়ে? মানে এগুলো হচ্ছে টোটাল আমাদের যে সরকারের যে আপনার পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু হয়েছে এই গ্রোথ রেট গুলো। মানে শুধুমাত্র ভ্যাকসিন, করোনা, চিকিৎসা এটা না, টোটাল আস্থার জায়গা থেকে কিন্তু এই ইকোনমিক গ্রোথ গুলো আসছে। এইটি আপনি যদি ঐকিক নিয়ম করেন, আপনি যদি অঙ্ক মিলান, তাহলে পরে এই আরএমজির সঙ্গে আমার ভ্যাকসিন, এই আরএমজির সঙ্গে আমাদের করোনা মোকাবেলার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। মানে উন্নয়ন এই করোনার হাত ধরে করোনাকে কত রেজিলিয়েন্ট ওয়েতে আমরা মোকাবেলা করতে পেরেছি তার উপরে ডিপেন্ড করেছে। এই যে মেগা প্রজেক্ট গুলো চলছে, এই মেগা প্রজেক্ট গুলোতে যারা কর্মরত আছে তারা কিন্তু প্রচন্ড রকম আস্থাশীল হয়ে যাবে যখনই ভ্যাকসিনটা আসবে। হয়তো তারা ভ্যাকসিন পেতে কখন পাবে, গভর্নমেন্ট প্রোটোকল ঠিক করছে, আগে স্বাস্থ্যকর্মীরা পাবে, তারপরে স্বাস্থ্য কাজে যারা সহায়তা করে তারা পাবে, এল্ডারলি পিপল, এটা একটা প্রোটোকল পৃথিবীর সব দেশই করে, বাংলাদেশে তাদের প্রায়োরিটি অনুযায়ী নির্ধারণ করবে। কিন্তু আমি মনে করি যে একটা বড় আস্থার জায়গা, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে করোনাটাকে মোকাবেলা করেছেন, শহীদুল্লাহ সাহেব একটু আগে বললেন যে দ্বিতীয় ওয়েভ সারা পৃথিবীতে কি অবস্থা, যারা আমরা বাংলাদেশে কি অবস্থায় আছি, এর থেকে কিন্তু নেগেটিভিটি বাংলাদেশের বিষয়ে যেটা,
সেই নেগেটিভিটি অনেকখানি কমে গেছে। এই যে ব্লুমবার্গের আপনি তথ্যের কথাই বলেন, IMF অথবা ADBর কথাই বলেন, আপনি দেখেন কত চমৎকার কথা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বললো যে 2020 সনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় যতগুলো দেশ আছে 46টা দেশ, বাংলাদেশ ইজ নাম্বার 1। এরকম অবস্থানে যাওয়া, এগুলো কিন্তু একদম হেলা ফেলার জিনিস না প্রকৃত অর্থেই। বাংলাদেশের এই যে রেজিলিয়েন্স, আমরা করোনাকে মোকাবেলা এত ভালোভাবে করতে পারছি, তার রিফ্লেকশন হচ্ছে আমাদের অর্থনীতিতে। কাজেই আমি মনে করি এটা পর্যায়ক্রমে ক্রমধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোশাররফ স্যার। শুনতে চাই আপনার কাছ থেকে, একেবারে সুদূরে বসে দূরে বসে যখন দেখেন যে একেবারে করোনার ওয়েভের মধ্যে আপনি আছেন, মানে শীতপ্রধান দেশ, বা সেখানে নানান মাত্রিক সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে, আমরা প্রতিনিয়ত এই সংবাদের শিরোনাম করি এগুলো, কিন্তু সেখানে বসে যখন বাংলাদেশের কথা দেখেন, বাংলাদেশের এই পরিস্থিতিগুলো চোখে পড়ে, তখন আপনার কেমন লাগে, তারাই বা প্রতিক্রিয়া কিভাবে দেয়, কি জানাবেন মোশাররফ স্যার? মার্কিন যুক্তরাষ্ট্র এত উন্নত দেশ, প্রথম থেকে শুরু করে কিভাবে তারা এফেক্টেড হচ্ছে, লোক মারা যাচ্ছে, এখনো 4,500 লোক মারা যায় প্রতিদিন, আর 2-2.5 কোটি লোক অলরেডি মারা গিয়েছে। জার্মানির মতো এত উন্নত দেশে আমি লক্ষ্য করছি প্রতিদিনই করোনার যে রিপোর্ট, সেটাতে 1,000, 900, 800, 1100, 1150 আমি গত 2 দিন আগে দেখেছি মারা গিয়েছে। তো এই যে বিষয়গুলি, আর আশেপাশের যে অন্যান্য ইউরোপীয় দেশ সেগুলিতে আরো বেশি, জার্মানির তুলনায় আরো বেশি। এবং এইখানে একদিন আপনার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, উনি তো কেঁদেই দিয়েছেন বলতে গেলে, যে আমাদের আর কিছু করার নাই, আগামী 10 তারিখ পর্যন্ত এখানে লকডাউন, সমস্ত কিছু বন্ধ, শুধুমাত্র সুপারমার্কেট ছাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সুপারমার্কেট ছাড়া। এবং আমি যেটি শুনছি যে এই লকডাউন সারা জানুয়ারি মাসে চলতে পারে। তো সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। এমনকি ইউরোপেও আমাদের যেই রপ্তানি, যেটি আবুল কালাম আজাদ সাহেবও বলেছেন যে আমাদের পোশাক রপ্তানি গত বছর প্রায় 17% কম হয়েছে রপ্তানি এর আগের বছরের তুলনায়। এই বছর এ পর্যন্ত, মানে জুলাই থেকে শুরু করে এই ডিসেম্বর পর্যন্ত 3-4% কিন্তু গ্রোথ আছে গত বছরের তুলনায়। অর্থাৎ এই যে আমরা করোনা মোকাবেলা কিভাবে করছি, আমাদের এর আগে যত প্রকার দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগ বলেন, অভাব অনটন বলেন, এগুলি আমরা যেভাবে সহনশীল জাতি হিসাবে মোকাবেলা করি এবং দ্রুত ব্যবস্থা নেই, সেরকম এই করোনার ব্যাপারেও কিন্তু আমাদের সেরকম একটা প্রস্তুতিও আছে। এবং আমরা খুব ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিয়ে তারপরে বাস্তবায়ন করা সম্ভব হয়। সেই সিদ্ধান্তটি যে পর্যায় থেকেই আসুক, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সকলের সাথে আলাপ করে করেন, আবার যাদের কাছে এইটা দেওয়া হয়, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকেই এটি সঠিকভাবে পালন করার চেষ্টা করেন। আপনি সম্প্রতি দেখেছেন যে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে, সেইখানে যে গ্রোথ টার্গেট ধরা হয়েছে, যে কর্ম পরিকল্পনা ধরা হয়েছে, সেগুলির মধ্যেও এই করোনা মোকাবেলারও একটা অংশ আছে। এবং এই করোনা মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সকল সেক্টরকে যুক্ত করা হয়েছে, কিন্তু কোন সেক্টরকে আবার বাদ রাখা হয় নাই যে এখন এটিকে বাদ দিয়ে করোনা মোকাবেলা করব। যেমন ধরেন, এই এখন অনেকে কর্ম হারাচ্ছে, তাদের জন্য সোশ্যাল সেফটি নেটের যে ব্যবস্থাটি, সেটিকে আরো জোরদার করা হয়েছে, সেটিকে আরো বাড়ানো হচ্ছে, আগামী বাজেটে সেটি আরো বাড়বে। তো এই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সকলে, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনগণ, রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ, সকলের সততা এবং একাগ্রতার সাথে কাজ করা। এটি করলে কিন্তু আমরা এই আমাদের যে মহামারী, সেটি আরো দ্রুততার সাথে মোকাবেলা করতে পারবো বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার।
জি, আমরা শহীদুল্লাহ স্যারের কাছে স্যারকে শুধু একটু মনে করে রাখতে চাইছি স্যার, 8ই মার্চ যখন প্রথম এখানে কোভিড-19 পেশেন্ট পাওয়া গেল, তারপরে থেকেই কিন্তু আপনারা বলছিলেন যে আমাদের এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মানা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই, এবং সেইগুলো নিয়মিত প্রচারণা বা মাস্ক পরতে বলা, এবং আজকে যখন এই মুহূর্তে কথা বলছি যে অর্থাৎ কোভিড-19-এর ভ্যাকসিন আসতে যাচ্ছে এমন একটা মুহূর্তে আমরা কথা বলছি, অর্থাৎ এখন থেকে আমরা ধরেই নিচ্ছি 1.5 থেকে 2 মাস, এই 2 মাস আমরা আরও বেশি সতর্ক থাকবো, এ ধরনের একটি প্রচারণা কতটা জরুরি আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। যেমনটা বলছিলাম যে আমরা আসলে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে, স্যার এই 1.5 থেকে 2 মাস কি ধরনের বিশেষ সতর্কতা নেওয়া উচিত স্যার? প্রণব, আসলে 1.5 থেকে 2 মাস না, আমি একটু ডিফার করছি এই জায়গাটায়, যে আমাদের স্বাস্থ্যবিধি, আমাদের প্রথম এভাবে চিন্তা করতে হবে যে আমি বা আমরা করোনায় আক্রান্ত হব না। তাহলে তো আমার দুটা প্রতিরোধমূলক ব্যবস্থা আছে, একটি হলো টিকা আর হলো স্বাস্থ্যবিধি। এবং এটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলে যে টিকাটা বেশি কার্যকর, কেউ বলে স্বাস্থ্যবিধি, কিন্তু আমি চূড়ান্ত ভাবে বলতে চাই যে স্বাস্থ্যবিধিটা বেশি কার্যকর। এখন এই 1.5-2 মাস পরে যদি টিকা এসে গেল আর টিকার পাওয়া শুরু করলাম, এটা কি তার মানে কি তারপর থেকে কি আমার আর স্বাস্থ্যবিধি মানার প্রয়োজন নেই? অবশ্যই আছে। স্বাস্থ্যবিধিটা এখন যেমন মানতে হবে যতদিন পর্যন্ত টিকা না আসছে, টিকা আসার পরে টিকা প্রাপ্তির পরেও স্বাস্থ্যবিধিটা মানতে হবে। তার কয়েকটা ছোট যুক্তি তুলে ধরি। একটি হলো যে যখন আমি টিকা পাবো, 100 জন টিকা পেলে আমরা তো জানি যে শতভাগ তো এটা কার্যকর নয়, 70, 80, 90 একটা ভ্যাকসিন বলছে। তার মানে একটা জনগোষ্ঠী টিকা পাওয়ার পরেও সে তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে না। আমি তো জানি না যে আমি কি ওই ভাগে পড়বো নাকি আমি এই ভাগে পড়বো। সেই জন্য আমি যদি তখন খুব খুশি হয়ে টিকা পেয়ে গেছি, স্বাস্থ্যবিধি মানলাম না, তাহলে তো আমি আক্রান্ত হওয়ার সুযোগ সৃষ্টি করলাম। সেই জন্য আরেকটা হলো যে কতদিন পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে সেটাও তো এখনো জানি না। আমার কথা হবে এখন থেকে আমরা স্বাস্থ্যবিধি যেটা মানার কথা বলছিলাম যে ঢিলে ঢালা হয়ে গেছে, সেটাকে শক্তিশালীকরণ, টিকা পাওয়ার পরেও কিন্তু আমার স্বাস্থ্যবিধি চালিয়ে যেতে হবে, আনটিল এন্ড আনলেস পৃথিবী যেদিন প্রুফ করবে যে না এতই বেশি ভালো কার্যকর টিকা যে আজকে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে, সেদিন বন্ধ করব, তার আগে নয়। অসংখ্য ধন্যবাদ মোশাররফ স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, আপনি ভাবতে থাকুন শেষ কথা কি বলবেন। 30 সেকেন্ড সময় দিতে চাই আবু কালাম আজাদ স্যারকে। স্যার 30 সেকেন্ডে আপনার সমাপনী কি সাম আপ করবেন স্যার? স্যার আনমিউট করবেন অডিও। 30 সেকেন্ডের কথা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা, দ্যাট ইজ মাস্ক প্রতিনিয়ত পরা এবং জনসমক্ষে গেলে এবং হাত ধোয়া। আর স্বাস্থ্যকর্মীদেরকে, যারা ডাক্তার, নার্স, প্যারামেডিক্স আছেন, তাদেরকে সালাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা যেভাবে এই করোনাকে মোকাবেলা করেছে, এর সঙ্গে অন্যরাও, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব মিলিয়ে এই যোদ্ধাদেরকে সালাম। আর কথা হচ্ছে ওইটাই যে কোনো তথ্য পেলে তাৎক্ষণিক বিশ্বাস না করে একটু ভেরিফাই করে তারপরে আপনি পোস্ট দেন, আপনি রিঅ্যাকশন করেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। সতেজটায় 30 সেকেন্ড সময় দিতে চাই। আমি যেটা বলবো যে আমাদের মূল মিডিয়াকে সামাজিক ফ্রম কি ঘটছে না ঘটছে এটা নিয়ে বেশি রিয়াক্ট করা উচিত না, কারণ আসলে কিন্তু সামাজিক ফ্রমের ওইভাবে কোনো অতটা বিশ্বাসযোগ্যতা নাই এবং এটা কখনো হয়ও না। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা মূল মিডিয়ার জন্য কখনোই মানের দিক থেকে সামাজিক ফ্রমের বা সোশ্যাল মিডিয়ার পর্যায়ে না নেমে আসি, এটাই। অসংখ্য ধন্যবাদ। শেষ করব, মোশাররফ স্যার শেষ কথা বলবেন। আমি যেটি বলতে চাই যে অলরেডি যে চুক্তিটি ভারতের সাথে হয়েছে, সিরাম অ্যাস্ট্রাজেনেকার যেটি আছে সেটি আমাদের নিতে হবে। ভারতের যে বায়োটেক তারা যেটি বের করতেছে আবার কোভ্যাক্সিন, সেটি এই মুহূর্তে আমাদের বোধহয় নেওয়া ঠিক হবে না, কারণ ওইটি এখনো আপনার সেরকম ভাবে সকলের স্বীকৃতি পায় নাই, এমনকি ভারতেও সেটি এখনো সন্দেহ আছে অনেকের মধ্যে।
তারপরে আপনার অন্য জায়গা থেকেও চেষ্টা করতে হবে, কারণ যেটি প্রফেসর শহীদুল্লাহ সাহেবও বলেছেন যে আমাদের শুধুমাত্র ভারতের এটার দিকে তাকিয়ে থাকলে হবে না, চায়না, তারপরে রাশিয়া, তারপরে অন্যান্য দেশ থেকেও যেগুলি নাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেটি স্বীকৃত সেটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই হইল একটি। আরেকটি হল এটি হলো সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর স্বাস্থ্যকর্মী সহ সকল হসপিটাল যাতে করোনার চিকিৎসা করে, এখন করছে, প্রথম দিকে একটু সমস্যা ছিল, এখন সাইড বাই সাইড নরমাল চিকিৎসার পাশাপাশি করোনার চিকিৎসা সব জায়গায় হচ্ছে, সেটি খুব ভালোভাবে মনিটর করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে অনেক হসপিটাল খরচ খুব বেশি নেয়, সেটি একটু মনিটর করলে ভালো হয়। আর সাধারণ স্বাস্থ্যবিধি যেটি মাস্ক পরা, হাত ধোয়া এবং অন্যের সংস্পর্শে না যাওয়া, প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়া এবং স্বাভাবিক যেসব কাজ আমরা আগে করতাম সেগুলি থেকে একটু বিরত থাকা, এই ব্যাপারে আমাদের কিন্তু একটু স্বাস্থ্যবিধিটা নিয়ে এবং অভ্যাসের আমাদের পরিবর্তন করে আমাদের এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং এই অনুষ্ঠানটি রাত 1:10 পুনঃ প্রচারিত হয়। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।